হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মডেল কোশ্চেন পেপারের সেমিস্টার ওয়ানের কেমিস্ট্রির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা একটু লেন্দি হবে কারণ আমি শুধু উত্তরটা বলে দেব না, একটু বোঝানোর চেষ্টা করব। যাই হোক, তোমরা মন দিয়ে দেখো, কোশ্চেনটা কিন্তু খুব ভালো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। কোশ্চেনগুলো করতে গিয়ে আমরা দেখব অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হচ্ছে। চলো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান নট বি ডিরাইভ ফ্রম দ্য অ্যাভোগাড্রো হাইপোথিসিস, অর্থাৎ অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কোন বিষয়গুলো ডিরাইভ বা নির্ণয় করতে পারবো না। অর্থাৎ অ্যাভোগাড্রো হাইপোথিসিসের যে অ্যাপ্লিকেশনগুলো কি কি আছে দেখবে তোমরা যদি একটু ডিটেলসে পড়াশোনা করো, দেখবে যে অ্যাভোগাড্রো হাইপোথিসিসের সাহায্যে আমরা ভেপার ডেনসিটি বের করতে পারি, কারণ যেহেতু অ্যাভোগাড্রো নাম্বারটা কার মধ্যে থাকে, তার মোলার মাসের মধ্যে থাকে। তো মোলার মাস জানলে ভেপার ডেনসিটি জানবো। তেমনি আমরা মোলার ভলিউমও জানতে পারবো, ভলিউম রিলেটেডই তো এই সূত্রটা। তেমনি কি আমরা একটা অ্যাভোগাড্রো হাইপোথিসিস দিয়ে কোনো একটা মলিকুলের যে ফর্মুলা নির্ণয় করতে পারবো। ফর্মুলা নির্ণয় করতে পারবো মানে কি, অ্যাটমিসিটিও নির্ণয় করতে পারবো। কিন্তু যেটা পারবো না সেটা স্টয়চিওমেট্রিক রেশিও অফ এ কেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ এই যে আমরা কেমিক্যাল রিয়াকশনগুলোর ব্যালেন্স করি, ব্যালেন্সটা কিসের ভিত্তিতে করি? ভরের নিত্যতা সূত্র, যে রিয়াক্টেন্টের টোটাল ভর আর প্রোডাক্টের টোটাল ভর সমান হবে। সেখানে এক একটা রিয়াকশানে কিভাবে কি ব্যালেন্স হবে সেটা রিয়াকশান টু রিয়াকশান ভ্যারি করছে। অ্যাভোগাড্রো হাইপোথিসিসের সাহায্যে সেটা আমরা ডিরাইভ করতে পারি না, সেটা মাসের যে সেম থাকবে ভরের নিত্যতা সূত্রের সাহায্যে সেটা আমরা ডিরাইভ করতে পারি। তাহলে এটা হবে অ্যান্সার। চলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যামং দ্য ফ্যাক্টস মেনশন বিলো হুইচ ক্যান বি এক্সপ্লেন বাই দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন। অর্থাৎ গুণানুপাত সূত্র, গুণানুপাত সূত্রের সাহায্যে আমরা কোনগুলো ক্যান বি এক্সপ্লেন, কোন বিষয়গুলো এক্সপ্লেন করতে পারি। দেখো অ্যালোট্রপস, এটা কি এক্সপ্লেন করতে পারি? তো আমরা গুণানুপাত সূত্রে কি দেখব, যে একই ভিন্ন যে দুটো ধরো মৌল দিয়ে যে একাধিক যদি যৌগ গঠিত হয়, তাহলে একটা মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অন্য মৌলটা যে যে ভরে যুক্ত হচ্ছে সেই ভরগুলো সরল অনুপাতে থাকবে। এটাই তো গুণানুপাত সূত্র। সেখানে অ্যালোট্রপ মানে বহুরূপতা, কার্বনের যে বিভিন্ন বহুরূপতার সঙ্গে এই সূত্রটা যাবে না। তারপরে যেটা আমরা দেখব যে ভেরিয়েবল ভ্যালেন্সি, অ্যাকচুয়ালি ভেরিয়েবল ভ্যালেন্সির জন্যই তো এটা হয় যে একই পদার্থের সঙ্গে আলাদা আলাদা ভর যুক্ত হবে। তো এটা ঠিক। ক্যাটিনেশন প্রপার্টিজ অফ কার্বন, দেখো কার্বনের এটাও কিন্তু হবে না, কারণ দেখো ক্যাটিনেশন প্রপার্টি, ধরো আমরা মিথেন, ইথেন, প্রোপেন এরকম যখন কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য তো অনেকগুলো কার্বন পরপর জুড়ে যাচ্ছে। অ্যালকেনে যদি শ্রেণী ধরি তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো যখন পরপর যাব, তাহলে তার একই ভরের কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যে যতগুলো হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাদের যদি অনুপাত বের করি দেখবে কখনো ফ্র্যাকশন চলে আসবে। আমি বলতে চাইছি ধরো মিথেন, আমি তোমাকে ধরো বলছি মিথেন, ইথেন, প্রোপেন। তো এখানে আমরা দেখব যখন ব্যাপারটা হচ্ছে যেখানে কার্বন 12 গ্রামের সঙ্গে 4 গ্রাম যুক্ত আছে, তাহলে আমি হিসাব করে নিচ্ছি এখানে ধরো 24 গ্রামের সঙ্গে 4 গ্রাম আছে। এখানে দেখো 24 গ্রামের সঙ্গে 4, এটা 6 করতে হতো, 6 গ্রাম আছে। তো এখানে আমরা দেখব 12 × 36 গ্রামের সঙ্গে, তাহলে আমরা দেখব 8 গ্রাম আছে। তাহলে সবারকে যদি 12 গ্রামের সাপেক্ষে ধরি, তাহলে 12 গ্রামের সাপেক্ষে কত আছে? 3 গ্রাম। এটা দেখবে কত? এটা দেখবে 8-এর, দেখো এইখানেই দেখো 8/3 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভরগুলো, অর্থাৎ এটা 12 গ্রামের সঙ্গে এটা কত ছিল? 3 গ্রাম পাচ্ছি। এটা 12 গ্রামের সঙ্গে 4 গ্রাম, তাহলে 4, 3 আর 8-এর 3, সেটা কিন্তু সরল অনুপাতে থাকছে না। তাহলে ক্যাটিনেশন এটাও হবে না। দেখো ফরমেশন অফ ডিফারেন্ট অক্সাইড অফ দ্য এলিমেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট অক্সাইড, যখন একটা এলিমেন্টে ডিফারেন্ট অক্সাইড তৈরি হবে, ধরো আমি বললাম যখন কেউ হয়তো ধরো সুপার অক্সাইড করছে, পারক্সাইড করছে আর ডাইঅক্সাইড করছে। ধরো আমরা দেখবো যে গ্রুপ 1-এর মৌলগুলো, তোমরা যদি গ্রুপ কেমিস্ট্রি পড়ে থাকো সেখানে দেখবো যে বেরিয়াম, রেডিয়াম,
সিজিয়াম, তারা কি তৈরি করে? তারা অক্সাইড তৈরি করে। সিজিয়াম আবার দেখবো সুপার অক্সাইড করে, আবার সিজিয়াম দেখবো পারক্সাইড তৈরি করে। তখন আমরা দেখবো একই সিজিয়াম, একই ভরের সিজিয়ামের সঙ্গে যেই অক্সিজেনগুলো যুক্ত আছে তাদের ভরগুলো সরল অনুপাতে আছে, অর্থাৎ ফরমেশন অফ, এটাও কিন্তু এক্সপ্লেন করতে পারবো। তাহলে সঠিক উত্তর হবে 2 আর 4। এবারে চলো 3 নম্বর, দেখো এটা একেবারে সহজ। 11,022 অর্থাৎ 22,400 মিলিলিটারের ভর কত হয়? তার আণবিক ভর যত হয়, তাহলে 11,200 ml এর ভর 8 গ্রাম, তাহলে 22,400 ml এর ভর কত? 16 গ্রাম। 16 মানে বুঝে যাচ্ছ কি তার আণবিক ভরই 16। তাহলে গ্যাসটা কি হতে পারে? এটাই হতে পারে কার্বনের, দেখো আণবিক কার্বনের 12 আর হাইড্রোজেনের 4 মিলে 16, অর্থাৎ এটাই তাহলে। আইসোটোন তো একেবারে একেবারে ছোট ক্লাসের হয়ে গেছে। আইসোটোন মানে কি জানো? যে 3-1 অর্থাৎ সমসংখ্যক নিউট্রন থাকবে। নিউট্রন মানে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে এখানেও পাচ্ছি 2, এটাও পাচ্ছি 2, তাহলে এটাই আইসোটোন এগুলো। এবারে চলো বলছে যে প্রজেকশন অফ রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। আমরা রাদারফোর্ডের যে স্বর্ণপাতের পরীক্ষা, আমরা কি জানি? রাদারফোর্ডের স্বর্ণপাতের পরীক্ষাতে আমরা জানি যে আলফা রশ্মিগুলোকে স্বর্ণপাতের মধ্য দিয়ে পাঠানো হয়, আলফা রশ্মি, তাহলে আলফা পার্টিকেল। 6 নম্বর দেখো, দেখে কি বলছে এটা একবার তোমাদের। আমরা কি এই সূত্র অনুযায়ী একটা একই কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে, একটা নির্দিষ্ট কক্ষে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে, এইটা দিয়ে আমরা জানি। তো আমরা কি প্রথম কক্ষটা কি হয়? কে মানে প্রথম কক্ষ, তাহলে 1 বসিয়ে দাও, তার 2 হচ্ছে। কে এল মানে দ্বিতীয় কক্ষ, 2 বসিয়ে দাও, 8 হচ্ছে। এম মানে তৃতীয় কক্ষ, এখানে 3 বসিয়ে দাও, 18 হচ্ছে। কিন্তু এন মানে কি 4, তো তাহলে তুমি এখানে 32 হওয়ার কথা, কিন্তু 24 আছে, তাহলে এটা উত্তর হবে। এটা ভুল আছে। তো এবার চলো 7 নম্বর। 7 নম্বরে আমরা দেখবো 7 নম্বর প্রশ্ন, এটা খুব সহজ। অ্যাজিমুথাল নাম্বার মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা আর প্রিন্সিপাল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাদের মধ্যে রিলেশন কি? এটা বলে দিয়েছে, একেবারে রিলেশনটাই তোমাকে বলে দিয়েছে যে এল এর মানের উপরে এন এর মান যা হবে, এল এর মান কি হবে? 0, 1, 2, এন থেকে একটা কম। তাহলে এখানে দেখো কোনটা সম্ভব নয়, বলছে রং। এই সূত্র অনুযায়ী তাহলে এল এর মান, এল ভ্যালু ফর এন 2, এন এর মান 2 হলে এল এর মান তাহলে নিশ্চয়ই 0 হবে আর 1 হবে, অর্থাৎ 0 আর এন এর থেকে 1 কম, মানে 2 - 1, তাহলে 1। কিন্তু -1 কি কখনো হতে পারে? এটা উত্তর হবে। এটাও একেবারে সহজ, আমরা পরপর আমাদের সারিগুলো মনে আছে, লিমেন, বামার, প্যাসিন, ব্র্যাকেট, হামফ্রিস। তো আমরা তাহলে দেখো বলছে সেকেন্ড লেভেলে নেমে আসবে, তার মানে বামার। থার্ড লেভেলে নেমে আসবে মানে প্যাসিন, এইটা উত্তর হবে। তো এই অঙ্কটা দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে তোমরা। দেখো বলছে হাউ ফাস্ট ইলেকট্রন মুভিং, ফাস্ট মানে তার বেগ জিজ্ঞাসা করছে, এটাই ভেলোসিটি। ইফ দ্য ওয়েভলেন্থ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স ইট ট্রাভেল ইন এ 1 সেকেন্ড। দেখো ডিস্টেন্স ট্রাভেল ইন 1 সেকেন্ড মানে কি? তার বেগ। 1 সেকেন্ডে আমরা কি বলি? তার বেগ। সেটাই কি তার ওয়েভলেন্থ, মানে ওয়েভলেন্থ যা আর ডিস্টেন্স ট্রাভেল ইন 1 সেকেন্ড সেটা একই। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ল্যামডা সমান সি। ল্যামডা সমান সি হলে আমি তার মানে ওয়েভলেন্থ আর তার গতিবেগ একই। এবারে তোমাকে জানতে চাইছি যে হাউ ফাস্ট ইলেকট্রন, তাহলে মানে তোমাকে আবার ঘুরে ফিরে সি জিজ্ঞাসা, সি জানতে চাইছে, সি তোমাকে জানতে চাইছে। সি যদি জানতে চাই তাহলে আমি কি বলবো? সি সমান ল্যামডা। এবার সি সমান আমরা কি জানি? এইচ বাই, আমরা ডি ব্রগলি হাইপোথিসিস, সি বাই এম সি। হ্যাঁ, মানে গ্যাসের হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য আর ভরবেগ এই অনুপাত, এই সম্পর্কে থাকবে। তাহলে এইখানের সঙ্গে চলো, তাহলে এইটাকে যখন এখানে গুণ করবো তাহলে এম সি স্কোয়ার, তাহলে এম সি স্কোয়ার সমান কি? এইচ। তাহলে এবারে সি স্কোয়ার সমান কি? এইচ বাই এম। এবারে সি সমান কি? √of এইচ বাই এম। তাহলে উত্তর কি হচ্ছে এখন?
উত্তর এ হচ্ছে। চলো এবারে আমরা 10-এর অঙ্ক প্রশ্নটা দেখি। দেখো 10-এর প্রশ্নে বলছে যে এই ব্র্যাকেটে যেগুলো আছে সেই অনুযায়ী কোনটা ভুল অর্ডার। তাহলে দেখো এইখানে দুটো ভুল একটু আছে, তবে আমরা কি সাধারণত জানি, এইটা দেখো নাইট্রোজেনের ফার্স্ট আয়নেশন এনথালপি অক্সিজেনের থেকে বেশি হয়, কারণ নাইট্রোজেনে ফুল ফিল হাফ ফিল আছে, 2p3 আছে, এটা 2p4 আছে। তো 2p3 স্টেবল বলে সেখান থেকে ইলেকট্রন বের করতে একটু বেশি এনার্জি লাগবে। কিন্তু আমরা সাধারণ জেনারেল ট্রেন্ড কি জানি, যত পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাব তার আয়নেশন এনথালপি বেশি হয়, তাই জেনারেল ট্রেন্ড অনুযায়ী ওকে। কিন্তু এইখানে দেখো একবারে এটা একেবারে জেনারেল ট্রেন্ড অনুযায়ী যাচ্ছে না, বলছে ইনক্রিজিং ইলেকট্রন গেইন এনথালপি উইথ নেগেটিভ সাইন। এই বিষয়টাই তোমাদের ব্যাপারটা বুঝতে হয়। দেখো এনথালপি কি নেগেটিভে হয়, মানে এনথালপির আগে কি আমরা মাইনাস চিহ্নটা দিই কেন, কারণ মাইনাসটা সিগনিফিক্যান্ট ফর এনার্জি রিলিজ। তা এনার্জি রিলিজ হয় বলে সেটা নেগেটিভ সাইন দিয়ে বলি। তার মানে কেউ যদি সহজে ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে সে বেশি এনার্জি রিলিজ করবে, তাহলে তার এনার্জিটা বেশি রিলিজ হবে। কিন্তু নেগেটিভ ভ্যালু দিয়ে যদি মানটা বলো, তার যেহেতু সামনে নেগেটিভ চিহ্ন আছে, তাহলে সংখ্যাটা ছোট হয়ে যাবে না। নেগেটিভ সাইন দিয়ে কিন্তু এনথালপির মানটা ছোট হয়ে যাচ্ছে। তাই আমি জানি কি ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের বেশি হয় ক্লোরিনের থেকে। এটা একটা ব্যতিক্রম এখানে বিষয় আছে। তাহলে যেহেতু ক্লোরিনের বেশি হয়, তার মানে ক্লোরিনের এনার্জিটা বেশি রিলিজ হবে, তার মানে তার যে এনার্জির মানটা বড়, তার সামনে যখন নেগেটিভ সাইন এসে যাবে তখন তার মানটাই তো ছোট হয়ে যাবে। তাই তোমাকে বলছে এখানে এমন অর্ডার করতে যেন নেগেটিভ সাইনটা ধরে তোমাকে তাদের মানের ইনক্রিজিং অর্ডার করতে হবে, সেই অনুযায়ী তাহলে এটা একেবারে ভুল আছে। দেখো এটা তো একেবারে সহজ, তোমরা জানো যে ইউরেনিয়াম অত্তর যে মৌলগুলোকে আমরা এরকম আইপিএসি নাম করি, 0 হলে আন, 2 হলে বাই, সেই রকম করে করা হয়। তাহলে সেই অনুযায়ী দেখো এটা আর বলার কিছু নেই। আমরা 1 1 4 আছে মানে কি আনান কোয়াট, 4 হলে কোয়াট হয়, তাহলে আনান 4, তাহলে এর সঙ্গে 2, এর সঙ্গে 2, তাহলে যেমন এটা আন নীল বাই, তাহলে আর নীল বাই এইটা আছে। তাহলে সেই অনুযায়ী তোমরা যদি এটা বুঝো তাহলে এটা দেখবে এইটা হবে। এবার চলো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন একেবারে ইজি। দেখো বলছে বুঝে যেত তার ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং নট কারেক্ট। তো আমরা দেখব যে দেখো বাকিগুলো দেখবে কারেক্ট হবে, আমি জাস্ট এটা কারেক্ট নয় বলছি। সি এর দেখো, সি এরটা দেখো এ ডি বিলং টু দ্য সেম পিরিয়ড। দেখো সি এ আর ডি তুমি কি ইলেকট্রন বিন্যাস থেকে সেম পিরিয়ড মনে হচ্ছে? এটা তো নিশ্চয়ই 1s2 আছে, মানে ভাবো না এটা হিলিয়াম। হিলিয়াম তো গ্রুপ 18-তে আছে, আর এটা কি আছে P1, তার মানে এটা কত 13, এস আর পি মিলে 3 হচ্ছে, মানে 13 নম্বর গ্রুপে আছে। 13 নম্বর, তার মানে কি নিশ্চয়ই এটা সেম পিরিয়ড কখনোই হবে না। আচ্ছা সেম পিরিয়ড, তাহলে আরো তো সহজ হয়েছে। সেম পিরিয়ড মানে এটা বুঝতে পারছো যে এটা ফার্স্ট পিরিয়ডে আছে, আর এটা কি 2 নম্বর, মানে কি হাইয়েস্ট 2 মানে সেকেন্ড পিরিয়ডে আছে, তাহলে সেটা ভুল। এবার দেখো এটা একটা ফর্মুলা, তোমরা নিশ্চয়ই এটা ম্যাথে এই অঙ্কগুলো করেছো। দেখো এখানে আমরা কি জানি বলছে, দেখো এখানে প্রশ্নটা আমি নিজের মতো করে বলছি। ক্লোরিন অ্যাটমের তার এটা CH2 নেই, Cl2 হবে এটা। তাহলে Cl2 মানে CCl এর মধ্যে যে এই যে ডিস্টেন্স কত 10 অ্যাংস্ট্রম, তার মানে Cl এর শুধু Cl এর তার তার অ্যাটমিক রেডিয়াস কত, পারমাণবিক ব্যাসার্ধ কত, বা সমযোজী ব্যাসার্ধ কত। একটা পরমাণুর সমযোজী ব্যাসার্ধ তার সমযোজী বন্ধনে থাকা যতটা ডিস্টেন্স তার হাফ হয়, অর্থাৎ এখানে কি কত হবে 10/2, তাহলে 5 অ্যাংস্ট্রম। তাহলে একই রকম ভাবে H2-র মধ্যে হাইড্রোজেনের, এটা একটু প্রশ্ন বলেছে, হাইড্রোজেন অ্যাটমের মাস রেডিয়াস, এটা H2 নয়, হাইড্রোজেন অ্যাটমস ইন H2 তে 2 অ্যাংস্ট্রম। তাহলে এখানে হাইড্রোজেনের রেডিয়াসটা কি হবে 1 অ্যাংস্ট্রম। তাহলে এবারে আমরা আমাদের বলছে এই Cl এর
এইচ কত, HCl এর এই ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কত, সেটা আমরা কি করে পাবো? আমরা এটা পাই যে HCl এর ইন্টারমলিকুলার ডিস্টেন্স সমান হাইড্রোজেনের রেডিয়াস, ক্লোরিনের রেডিয়াস মাইনাস 0.9 ইন্টু কত, এই যে এবার তড়িৎ ঋণাত্মকগুলো কাজে লাগবে। এটা ক্লোরিনের বেশি তড়িৎ ঋণাত্মক কত, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মক কত মাইনাস হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক কত। এইটা বসিয়ে দিলে এই মানগুলো আমি তো এখান থেকে এই 5 1 মাইনাস 0.9 এটা কত হবে 0.9, দেখো এটা 0.9 গুণ করো হিসাব করো, তাহলে দেখবে উত্তর এটা আসবে। তাহলে এবার চলো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন দেখো একেবারে তোমরা আইসো স্ট্রাকচারাল মানে একই স্ট্রাকচার আছে, একই গঠনে আছে কোন জোড় দুটো, তাহলে কোন জোড়টা দেখো এই জোড়টাই একই, মানে কি করে পাবো বলো তো, তুমি সবার না সংকরায়ন বের করো, এইচ এর মান বের করো, এইচ এর মান আর লোন পেয়ারের মান, অর্থাৎ আমরা এইচ এর মান বের করার সূত্র জানি। তো এইচ এর বের করার সূত্র কি, এইচ সমান হাফ অফ যে কেন্দ্রীয় যে পরমাণু তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা মানে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজি যে অ্যাটম নাম্বার, হ্যাঁ একযোজি অ্যাটম নাম্বার প্লাস তার অ্যানায়ন সংখ্যা, হ্যাঁ মাইনাস কি ক্যাটায়ন সংখ্যা। তো এখানে অ্যানায়ন ক্যাটায়ন নেই, জাস্ট এটা অ্যানায়ন ক্যাটায়ন আছে অবশ্য, তাহলে এখানে মাইনাস থাকলে মোটামুটি সেটা প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই হিসাব করে দেখো, এখানেও দেখো আমি ব্রোমিনের যদি বলি 7, ব্রোমিনের কি 7, আর এখানে এক যদি নেই কেউ, তাহলে 7 আর একটা মাইনাস আছে 8, তাহলে হাফ করলে কত 4 হচ্ছে। আর এখানেও দেখো এক্স এর কত, এক্স এর 8 বাইরের কক্ষে 8, আর তাহলে 8/2 মানে 4। এবার লোন পেয়ার নাম্বার কি করে বের করবে, লোন পেয়ার নাম্বার তাদের হাইব্রিডেশন নাম্বার মাইনাস একযোজি পরমাণু সংখ্যা দ্বিযোজি পরমাণু সংখ্যা মাইনাস দ্বিযোজি পরমাণু সংখ্যা। এখানে দেখো দ্বিযোজি পরমাণু সংখ্যাগুলোই আছে, তাহলে দুজনের ক্ষেত্রে 4 এসছে। তাহলে সবসময় মনে রাখবে দুটো মলিকুলের যদি এইচ হাইব্রিডেশন নাম্বার এবং তার লোন পেয়ার সংখ্যা একই হয় তাহলে তাদের গঠন একই হবেই। তো এবারে আমরা দেখো এখানে ভিডিওটা না একটু লেগে গিয়েছিল, তাই আমাকে আবার ব্যাকে করে রেকর্ড করতে হচ্ছে। তো আমি সেটা করেছিলাম, এখানে দেখো ছবি এঁকেছিলাম এই প্রশ্নটা উত্তর করার জন্য। দেখো এখানে আমি কি বন অর্ডার করতে বলেছে, বন অর্ডার বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে, যে আণবিক ইলেকট্রন বিন্যাস তোমরা লিখে করো। তো এভাবেই তোমরা করে দেখবে সহজে হবে। আমরা প্রথমে কি জানি সিগমা 1s সিগমা স্টার 1s, সেটা কি জাস্ট আমি আর লিখছি না, এবং স্টার প্রথমে সিগমা তারপরে স্টার, আবার সিগমা 2s এর জন্য তারপর স্টার। এবারে পি এর জন্য প্রথমে কি তার সিগমা দুটো পাই, তারপর দুটো পাই স্টার সিগমা স্টার। এইভাবে এবারে দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা টোটাল করো, এখানে O2 প্লাস, তো O2 প্লাস 2 প্লাস, তাহলে অক্সিজেনের কি হয় 16টা ইলেকট্রন, 2 প্লাস মানে দুটো চলে গেছে 14টা ইলেকট্রন দেখো ভরে দেখো, তাহলে এই হচ্ছে আমি ভরে নিয়েছি। তো ইলেকট্রন ভরার পরে দেখছি দেখো বন অর্ডার বের করানোর জন্য সূত্র কি, বন্ডিং ইলেকট্রন দেখো 1 2 3 4 5 মানে 5 জোড়া মানে 10টা, আর কি 2 জোড়া 4টা, তাহলে হিসাব হচ্ছে 3। এরকম করে দেখবে O2 প্লাসের জন্য দেখবে 2.5 বেরোবে, আর এটার তো 2, তাহলে ওরা এরকম হয়েছে। চলো এবার পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। তো 16 নম্বরে কি বলছে দেখো, যে এগুলো গঠনে দেখো এইসবের গঠন কিন্তু তোমাকে কিছু ছোট ছোট যে এগুলো অণু গঠনগুলো একেবারে মাথার মধ্যে রাখতে হবে। যেমন ধরো মিথেনের গঠন তোমরা যেমন চতুস্থলকীয় 109°28'। জলের কি দুটো লোন পেয়ার আছে, হ্যাঁ তো তারও 109° থেকে একটু কম, কারণ লোন পেয়ার বিকর্ষণ। অ্যামোনিয়ার কি একটা লোন পেয়ার আছে, তাও চতুস্থলকীয় আকার, কিন্তু এটা পিরামিডীয় লোন পেয়ারটা বাদ দিয়ে দেখাচ্ছে পিরামিডাল। তো এরকম এদের এদের একটু এই ব্যাপার, এর থেকে একটু বড় কোণ, সবচাইতে এই বন্ড অ্যাঙ্গেলটা বড়, তারপরে কি তারপরে এটা, তো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবারে এখানে একটা আছে C6H6, মানে এইটা তোমাদের কাছে হয়তো একটু আননোন, তবে আর একটু পরেই তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে যখন ঢুকে যাবে তখন দেখবে কি এটা একটা বেনজিনের কি এরকম দেখো 6টা হাইড্রোজেন, 6টা কি থাকে 6টা হাইড্রোজেন 6টা কার্বন,
সিক্স মেম্বার রিং। তো এটা দেখবে এরকম তার গঠন। তো এইটা আমরা যে একটা হেক্সাগনের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয় 120 ডিগ্রি। হ্যাঁ, ষড়ভুজের দেখবে অন্তর্কোণগুলো 120 ডিগ্রি হয়, হিসাব করবে জ্যামিতি দিয়ে 120 ডিগ্রি। এবারে এইসব হিসাব করে কোণ নিয়ে এই ব্যাপারগুলো আছে। বলছে দেখো আমি একবারে রং, যেটা এখানে রং কোনটা সেটা তোমাকে যে ফলস স্টেটমেন্টটা বলছে যে এইচ বন্ড অ্যাঙ্গেল, মানে এই যে C6H6 এর বন্ড অ্যাঙ্গেল তাহলে কত 120 ডিগ্রি, আর মিথেনের বন্ড অ্যাঙ্গেল নাকি একই 109 ডিগ্রি 58 একই নয়, এটাই ভুল। চলো এবার আমরা এই প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটাও দেখো একটু লেন্দি প্রশ্ন, কিছু নয়, আমি একটু সহজ করে বলে দিচ্ছি। বলছে এক্স ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি নট ইন মোল্টেন স্টেট, মানে ইন অ্যাকুয়াস সলিউশন, মানে এক্স হচ্ছে আয়নিত হয় না, সহজ কথায় মানে আয়নীয় পদার্থ নয়, মানে আয়নীয় যৌগ নয়, মানে কি তড়িৎ অবিশ্লেষ্য। দেখো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কোথায় করে না, মোল্টেন তরল অবস্থাতেও করে না, আর জলীয় দ্রবণেও করে না। তার মানে আমরা তো জানি যে এটা অবিশ্লেষ্য পদার্থ। ওয়াই কি কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন ফিউজড অ্যান্ড স্টেট অ্যান্ড অ্যাকুয়াস, তার সে তরল অবস্থাতে এবং অ্যাকুয়াস সলিউশনে দেবে না, এবার তড়িৎ বিশ্লেষ্য। ওয়াইটা কি তড়িৎ বিশ্লেষ্য। জেড কি, জেড হচ্ছে কন্ডাক্ট ইলেকট্রিসিটি অনলি ইন অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণে আয়নিত হয়, কিন্তু অনলি মানে তাহলে তরল অবস্থায় আয়নিত হয় না। নিশ্চয়ই কি জলীয় দ্রবণে আয়নিত হয়, মানে তার সঙ্গে হাইড্রোজেনের জলের সঙ্গে বিক্রিয়া করে এটা আয়নিত করে যায়, কিন্তু নিজে যখন তরল অবস্থায় থাকে, জল থাকে না, সে আয়নিত হয় না। এটা সাধারণত দেখবে, আমি মনে রাখবো যেগুলো জেড হচ্ছে মানে কোভ্যালেন্ট বন্ড, যেমন HCl, এই আর Cl এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, কিন্তু তারা এই তরল অবস্থায় দেখবে HCl একবার পিওর HCl আয়নিত হয় না, কিন্তু তাতে যেই জল দিয়ে দেবে তখন সেই এইচটা H+ আকারে বেরিয়ে গিয়ে আয়নিত হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এটা কি দেখো কোভ্যালেন্ট বন্ড, আর নিশ্চয়ই এটা কি, এটা হচ্ছে দেখবে এটা পোলার হয়ে যায়, পোলার মানে এখানে নেগেটিভ চার্জ, এখানে প্লাস চার্জ দাঁড়িয়ে যায়, তাহলে এটাই হবে উত্তর। দেখো একই রকম ভাবে এই প্রশ্ন তো আরো এর মধ্যে কি আছে, কোভ্যালেন্ট আয়নিক কোঅর্ডিনেট বন্ড, এই যে এটা অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটা আয়নীয় বন্ড। এবার NH4 প্লাসের মধ্যে কি দেখব, তিনটে আমরা সমযোজী বন্ধন দেখব, আর এই যে লোন পেয়ারটা দিয়ে কি এই H+ এর সঙ্গে সে অসমযোজী বন্ধন অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড করেছে, তাহলে এই পার্টটার মধ্যে সমযোজী অসমযোজী শব্দ দুটো বন্ড পাবো, তাই এইটাই উত্তর হবে। তবে এখানে একেবারে সহজ এই বিষয়টা বলছে আমরা পাই বন্ড কখন পাই, যখন দুটো পি অরবিটাল তারা পাশাপাশি ওভারল্যাপ করে। পাশাপাশি মানে কি, এটা এই ল্যাটারাল কথাটার অর্থ হলো সমান্তরাল। যখন পি দুটো সমান্তরালে থাকে, যখন মুখোমুখি থাকে অর্থাৎ অ্যাক্সিয়াল একই অ্যাক্সিসে থাকে, তখন তো তারা কি করে, সিগমা বন্ড করে, মুখোমুখি ওভারল্যাপ করে। তো পাশাপাশি মানে কি সমান্তরাল, তাহলে উত্তর হবে এটা। চলো একই রকম ভাবে আমরা সলিড থেকে প্রশ্নগুলো করে নিই। সলিড তোমাদের নিউ অ্যাডেড চ্যাপ্টার, যেটা কিন্তু একটু টেকনিক্যালি বুঝলে ব্যাপারটা খুব একটা কঠিন নয়। চলো 20টা করা যাক। আমরা কি জানি যে দেখো বলা হচ্ছে অ্যান এলিমেন্ট এক্স ফর্ম বিসিসি ল্যাটিসে ইউনিট পার ইউনিট সেল কতগুলো মলে থাকে, দুটো। বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিস দেহকেন্দ্রিক কেন্দ্রে একটা, আর কৌণিক বিন্দুগুলোর জন্য একটা, তাহলে দুটো ইলেকট্রন দুটো অ্যাটম পার ইউনিট সেল। তাহলে আমি কি জানি, এখানে বলছে যে ইন অ্যাটমিক মাস এক্স ইজ 40, তাহলে 40 গ্রামে কতগুলো মলিকুল হয় বলো, অ্যাভোগাড্রো সংখ্যক মলি হলো, তার অ্যাটমিক মাসের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক নম্বর থাকে। তাহলে এই 40 গ্রামের মধ্যে কতগুলো ইউনিট সেল থাকবে, তাহলে একটা ইউনিট সেলে দুটো থাকে, তাহলে এতগুলো অণু দিয়ে আমরা কতগুলো ইউনিট সেল পাবো, বাই 2। এবারে বলছে দেখো তাহলে 4 গ্রামে কতগুলো থাকবে, তাহলে 1 গ্রামে আমরা পাচ্ছি কি 40, তাহলে 4 গ্রামে আমরা পাচ্ছি কি ইন্টু 4, তাহলে 2, তাহলে 20, Na/20, তাহলে উত্তর হচ্ছে Na/20, Na মানে অ্যাভোগাড্রো নাম্বার। চলো এবারে দেখো এটাও তো একেবারে সহজ, বলছে যে কিউ কপার গুলো কোথায় আছে না 8টা ভার্টিসেস অর্থাৎ 8টা কৌণিক বিন্দুতে। 8টা কৌণিক বিন্দুদের জন্য তার কন্ট্রিবিউশন কত হয়, 1 হয়। এবারে এজি অর্থাৎ সিলভার কোথায় আছে, সারফেস অর্থাৎ পৃষ্ঠতলগুলোতে 6টা পৃষ্ঠে 6টা সিলভার থাকলে তাহলে পার এটমে তার হাফ করে পার
ফেসে হাত করে কন্ট্রিবিউশন, তাহলে 6টার জন্য কত 3, আর বডির মানে মাঝখানে থাকলে তার কন্ট্রিবিউশন 1, তাহলে সংকেত কি এইটা। একই রকম ভাবে বাইসেটটা দেখো, বাইসেটটা একটু পড়ে নেবে, পড়ে আমি জাস্ট উত্তরটা যেটা বলছি বোঝার চেষ্টা করো। আমরা কি জানি যে দেখো এটা কখনো হবে না যদি মাস নিচে থাকে, সবার মাস দেখবে মাসের সঙ্গে যে ভেলোসিটিগুলো, যে কোনো ভেলোসিটির মাস নিচে থাকে, মানে কি মাস যত বেশি হবে ভেলোসিটি তো কম হবে, তাহলে দেখো এক্স এর মাস বেশি, তার মানে ভেলোসিটি কম হওয়ার কথা, তাহলে এটা হবে না। এবারে আমরা কি জানি যে যে এই এভারেজ কাইনেটিক এনার্জি, গড় গতিশক্তি কিন্তু আমরা জানি যে এক একটা মলিকুলের গড় গতিশক্তি দেখবে 3/2 কেটি হয়। এটা বের করবে, হয়ে যাবে, দেখবে। আমি ফর্মুলাটাতে যাচ্ছি না, ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করা হয়, সময় লেগে যাবে। তো 3/2, অনেকের এইটা দিয়ে কনফিউশন হয়ে যাবে। এটা দিয়ে কেন হবে না বলো তো, এখানে তোমাকে বলেছে এভারেজ মানে একটা মলিকুলেরই জানতে চাইছে। এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ মলিকুলস, মানে একটা মলিকুলের এভারেজ কখন আসবে, একটা মলিকুলের যখন হবে তখনই তো এভারেজ কথাটা আসবে, তার মানে এটা এভারেজ একটা মলিকুলের কথা বলতে চাইছে। একটা মলিকুলের কি হয় এইটা, বা এটা আর দিয়ে লিখতে চাইলে আর বাই এনএ, কে সমান কি হয় আর বাই বোল্টজম্যান কনস্ট্যান্ট সমান আর বাই এনএ। হ্যাঁ, তো এটা ব্যাপার। এবারে এই জন্য দেখবে আরটা এখানে আর হয়ে যাচ্ছে, এটা যদি অ্যাভোগাড্রো নাম্বার মানে 1 মোলের হতো, তখন আবার এনএ দিয়ে গুণ হয়ে যেত, এনএ কেটে যেত, তাহলে সেটা আরই থাকতো। তো এটা হবে উত্তর। দেখ এবারে ধরো 23-এর অঙ্কটা, 23-এরটা বোঝার চেষ্টা করো। 23-এরটাও আমি ঠিকঠাক পড়ছি না, তোমরা একটু বুঝে নেবে। দেখবে আমরা যখন ক্রিটিক্যাল টেম্পারেচারের ফর্মুলা পাই, ক্রিটিক্যাল টেম্পারেচার ফর্মুলাতে দেখবে উপরে থাকে এ, নিচে থাকে বি। হ্যাঁ, তাহলে যার এখানে দেখো বি, এ কার বেশি, এ সি এর বেশি, আর আবার এর বি এর মান কি সি এরই সবচেয়ে কম। আমি যে কোনো ক্রিটিক্যাল টেম্পারেচারের ফর্মুলাতে যাচ্ছেন, ফর্মুলাতে দেখবে উপরে এ আছে, নিচে বি আছে, তাহলে সেই অনুযায়ী দেখো এটাই ঠিক অর্ডার হবে। এবারে চলো একেবারে, এটা তো তোমাদের গ্রুপ কেমিস্ট্রিতে একটু পড়লে তোমরা বুঝতে পারবে। গ্রুপ কেমিস্ট্রিতে যে ফ্লেম টেস্ট, হয়তো ফ্লেম টেস্টগুলো শুধু মেটালগুলোর আছে, কিন্তু তাদের স্বরগুলোরও কিন্তু একই ফ্লেম টেস্ট দেবে। হ্যাঁ, তো ফ্লেম টেস্ট এটা তোমরা প্র্যাকটিক্যালে করবে। সেখানে আমরা কিন্তু যেই কালারগুলো সেটা একটু বইয়ে লিস্ট করা আছে, প্রত্যেকটা হয়তো এই যে সলগুলোর দেওয়া নেই, তার অ্যাটম, তার যে মানে যে ধাতুটার সেটারই তার লবণও আর ধাতুর একই ব্যাপার হবে। মানে অ্যাকচুয়ালি কালার দেয় এদের ক্যাটায়নের কারণে, ইলেকট্রন ট্রানজিশনের করে ডিফারেন্ট ইলেকট্রন ট্রানজিশন হয়, এনার্জি ডিফারেন্ট রিলিজ হবে, তাই কালার দেখাবে। তো সেই অনুযায়ী দেখবে একটু এই লিস্টটা যদি তোমরা মুখস্থ করো, এটা তোমাকে মুখস্থ করতে হবে, তবে পারবে, তাহলে এর উত্তর দেখবে এই সি এর উত্তরটা হবে। তো একটা দুটো কালার মুখস্থ করলে দেখো সবগুলোর দরকার নেই, একটা দুটো মুখস্থ করলে আমি দেখবো যে লিথিয়াম সবসময়, দেখবো যে লিথিয়াম যে একটা ইয়াট মানে রেড, মানে যেটাকে ব্লাড রেড বলে, ইয়ের ব্লাড রেড। তো এগুলো মনে রাখার বিষয়। 25-এ চলো, 25-এর এটাও দেখো একবারে বিষয়টা একেবারে আমরা জাস্ট ওই যে গ্রুপ 1-এর যে মেটালগুলোর যে ব্যবহার, সেখানে কিন্তু এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এটাও দেখো একটা ফ্যাক্ট টাইপের প্রশ্ন, তো এখানে আমরা দেখবো যে এইটা 25-এর বি হবে, সরি 25-এর বি হবে না, 25-এর হবে সি। তো 25-এর সি তোমরা এটা দেখবে, মানে সি এই কারণে হবে, তোমরা মনে রাখবে যে এই যে সোডিয়াম দেখবে, ক্যালসিয়াম দেখবে, সোডিয়াম আমরা লবণ বেশি খেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, তাই না? এই লবণ কম খেলে, এই সোডিয়ামের সঙ্গে ব্লাড প্রেশারের একটা সম্পর্ক। এইখান দিয়ে যদি তোমরা ভাবো, দেখো প্রথমে এর সঙ্গে 3 আছে, আর কিন্তু 3-এ কেউ নেই। তো একটা এই টেবিল দিলে সবসময় মাথায় রাখবে, সেটা এমসিকিউ থেকে সহজ হয়ে যায়, কারণ তুমি এক দুটো ইনফরমেশন জানা থাকলে প্রশ্নটার উত্তর করা যায়। দেখো 26-এর গ্রুপ 1-এর কি বলছে, গুড রিডাকট্যান্ট উত্তর হবে। কেন কি গ্রুপ 1-এর যারা সহজে ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে কি তার জারণ হয়ে যায় সহজে, যে যার জারণ হয়ে যায় সে কি হয়, বিজারক, গুড রিডাকট্যান্ট।
এবার দেখো এইখানে একটু বিষয়টা মাথায় রাখবে যে আমরা দেখবো যে হাইড্রোজেন একটা ছোট অ্যাটম, যত নিচের দিকে যাব রুবিডিয়াম আকার বড়, রুবিডিয়াম হাইড্রোজেনের সঙ্গে কি ভালো বন্ড হবে? হবে না। তাই রিয়াক্টিভিটি রুবিডিয়ামের সঙ্গে কম হবে। তাহলে হিসাব মতো যত নিচে যাব কমে কমে যাবে। তাহলে সেই অনুযায়ী তো লিথিয়ামের সবচাইতে বেশি হওয়ার কথা, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যতিক্রম একটা। তাই এখানে কিছু কিছু ব্যতিক্রম আছে, তোমাকে ব্যতিক্রমটা এক্সপ্লেনেশনও দেওয়া আছে, ব্যতিক্রমটার ব্যাখ্যাও দেওয়া আছে, তোমাকে সেটা বুঝতে হবে। যেমন লিথিয়ামের কি হচ্ছে, লিথিয়ামের আকার ছোট হওয়ার জন্য সে কিন্তু লিথিয়াম তো লিথিয়াম প্লাস হতে হবে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করার জন্য, তাই সেটা কিন্তু লিথিয়াম প্লাসটা সোডিয়াম প্লাসটা ইজিলি হয়, লিথিয়াম প্লাসটা একটু সহজে হয় না। তাই এর সঙ্গে বন্ডটা হয় না ভালো, মানে রিঅ্যাক্টিভিটি একটু কম, সোডিয়ামের থেকে কম, তাই এইটা সঠিক অর্ডার হবে। চলো শেষের দিকে আমরা চলে এসেছি। এবার গ্রুপ কেমিস্ট্রির প্রশ্ন করে কিন্তু তোমাদের সময় বাঁচাতে হবে, এটা মাথায় রাখবে। গ্রুপ কেমিস্ট্রি যদি তোমার হবে মনে থাকে, ভালো করে পড়ো, পিরিয়ডিক টেবিল ভালো করে পড়তে হবে, কেমিক্যাল বন্ডিং ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু গ্রুপ কেমিস্ট্রি বুঝতে তোমাদের আদৌ অসুবিধা হবে না। বরং ওই প্রশ্নগুলো মানে এস ব্লক থেকে 5 নাম্বার আর পি ব্লক গ্রুপ 13 14 থেকে 7 নাম্বার, এই যে 7 5 12 নাম্বার, এই 12 কিন্তু একেবারে দু একটা ফ্যাকচুয়াল কোশ্চেন থাকবে, হয়তো তোমাদের ডাউট হতে পারে, কিন্তু বেশিরভাগ মানে তোমার এই 15-র মধ্যে 12-13 নাম্বার ইজিলি পাওয়া যায়। তো হুইচ অফ দ্য ক্যান সুপার অক্সাইড, এখানেও এটা ফ্যাকচুয়াল কোশ্চেন দেখবে। সুপার অক্সাইড লিথিয়াম তৈরি করে না, লিথিয়াম ছাড়া বাকিরা সুপার অক্সাইড তৈরি করে। এরা পারক্সাইড আর লিথিয়াম কি পারক্সাইড আর অক্সাইড তৈরি করে, কিন্তু সুপার অক্সাইড করে না। দেখো 29-এরটা দেখো, 29-এরটা আমরা দেখবো কি BF3 বলছে লোয়েস্ট লুইস অ্যাসিড। এটা লোয়েস্ট কেন? আমরা সাধারণত জানি ব্রোমিনের বোরনের ইলেকট্রন এখনো নেওয়ার প্রবণতা আছে, তার অক্টেট ফিল আপ হয়নি, তাই সেই ইলেকট্রন নেবে বলে লুইস অ্যাসিড। লুইস বেস কারা? যারা ইলেকট্রন দেয়, যারা গ্রহণ করে তারা লুইস অ্যাসিড। তাহলে বোরন কি করে, তার অক্টেট ফিল আপ করার জন্য ইলেকট্রন গ্রহণ করবে, পি ফাঁকা আছে, কারণ পি অরবিটাল ফাঁকা আছে, পি অরবিটালে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়, এই ফ্লুরিন সে কি করে, এর যে ফাঁকা পি অরবিটাল, এখানে দেখো লোন পেয়ার আছে, সেই লোন এর পি অরবিটালের মধ্যে আছে, এই পাশাপাশি থাকার ফলে এদের মধ্যে একটা পাই বন্ড হয়ে যায়। অর্থাৎ পাই বন্ড হয়ে গেলে আর এখানে কি বোরনের ইলেকট্রন গ্রহণের ইচ্ছা থাকবে? তার মানে কি তার অ্যাসিডিটি কমে যাবে। কিন্তু সেটা বোরন ফ্লুরিনের মধ্যে এই পাই বন্ডটা ভালো সবচাইতে হবে, কারণ তারা সিমিলার সাইজে আছে, এরাও 2p কিন্তু যখন এটা কি ক্লোরিন হলে 2p 3p, আয়োডিন হলে 2p 5p, সেটা ভালো ওভারল্যাপ হবে না, তাই পাই বন্ড হবে না, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি থাকবে। তাহলে BICর মানে স্ট্রংগেস্ট লুইস অ্যাসিড হবে, কিন্তু এটা উইক হবে। 30-এর চলো, 30-এর হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড, যে ডাইমার দেখো এটা জানো Al2Cl6 তৈরি করতে পারে। 31-এর দেখো 3 সেন্টার 2 ইলেকট্রন, এটা তো তোমরা জানো, এর ক্ষেত্রে 3 সেন্টার 2 ইলেকট্রন। 3 সেন্টার দেখো এই যে ব্যানানা বন্ড, তোমরা পড়েছো নিশ্চয়ই। দেখো ব্যানানা বন্ড, এই হাইড্রোজেনটাকে মাঝে রেখে এই হয়। এখানে আরো একটা জিনিস মনে রাখবে, বোরনগুলো এখানে কি sp3 সংকরায়িত, এখানেও sp3 সংকরায়িত, তার মধ্যে বোরন BH3 কি হয়, এখানে কিন্তু এটা sp2 সংকরায়িত, কিন্তু এখানে দেখো এটা sp3, 4টা বন্ড হয়েছে, একটা যেহেতু একটা বন্ড হয়েছে তাই এটা sp3। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও কিন্তু sp3, কারণ এই সিমিলার, এখানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ভাব সিমিলার গঠন করে। তো এখানে আমরা দেখবো যে এই যে বন্ডটা তৈরি হয়েছে, এইখানের ইলেকট্রনটাই সমযোজী বন্ধন তৈরি করছে, আর এগুলো তো তার মধ্যে একটা এই যে মাইনাস প্লাস দিয়ে এখানে একটা বন্ড হয়েছে। তো এটা হচ্ছে 3 সেন্টার, দেখো 3টে সেন্টার আর 2টো ইলেকট্রন ইনভলভ হচ্ছে, তাহলে এটাকে ব্যানানা বন্ড বলি, ব্রিজ বন্ড বলি। চলো এবারে চলো 32-এর মধ্যে কি 32-এর, এটাও তোমার মনে রাখতে হবে মোস্ট, এটা হচ্ছে ইলেকট্রন পেয়ার, দ্য ইনার্ট ইলেকট্রন পেয়ার এফেক্ট মোস্ট নোটিসেবল ইনার্ট পেয়ার এফেক্ট। মনে রাখবে, ইনার্ট পেয়ার লেডের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখবে লেডের ইলেকট্রন বিন্যাস করলে আমরা লেড কোথায় আছে, লেড গ্রুপ 14-তে, তার আমরা দেখবো যে এটা হচ্ছে জেনন, তার লাস্টের জেনন, ইলেকট্রন বিন্যাসগুলো মনে রাখতে হবে। তারপর দেবে 4f 14, 5d 10,
তারপরে এর যে এর হচ্ছে 6s2 6p2, এই যে s2p2 তে 4টা 14টা, তো 14 গ্রুপ 14। তাহলে এখানে দেখো এই যে ইলেকট্রনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ডিউ টু এদের আবরণী প্রভাব কম। আবরণী প্রভাব কম হওয়ার জন্য অ্যাটমিক নাম্বার বেশি, সেই বেশি অ্যাটমিক মানে নিউক্লিয়াস চার্জ বেশি, সেটা দিয়ে এই যখন একে আকর্ষণ করছে বাইরের কক্ষে ইলেকট্রনকে আকর্ষণ করছে, তা আবরণী প্রভাব কম হওয়ার জন্য বেশি আকর্ষণে থাকবে, এটা ইনার্ট হয়ে যাবে। সেই ইনার্ট একটা নোটিসেবল পাওয়ার মধ্যে থাকবে লেডের মধ্যে। তো তারপরে দেখো 33 একটু চিন্তা করে 33টা দেখবে এটা না, এটাও এদের মধ্যে না, এটা এটা এরকম পাই বন্ড তৈরি হবে। সিলিকন নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, তার মধ্যে পাই বন্ড হয়ে কি যে নাইট্রোজেন আর এইটা একটা প্লেনার হয়ে যাবে সিলিকন। এবার সিলিকন H3 এই যে সিলিকনের সঙ্গে ফাঁকা ডি আছে আর এর পি আছে, এই যে পিপাই ডিপাই বন্ড, পিপাই ডিপাই ব্যাক বন্ড, পিপাই ডিপাই ব্যাক বন্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ এদের মধ্যে পাই বন্ড হচ্ছে বলে কি এটা একটা প্ল্যানার হয়ে যাবে। এদিকেও সিলিকন, এদের পাই বন্ড। এর পাই বন্ড হয়ে যাওয়ার জন্য এই নাইট্রোজেনের মধ্যে যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা দেওয়ার ক্ষমতা কি কমে যাবে। তো সে তুলনায় এটা কিন্তু হবে না। কার্বনের তো ফাঁকা ডি নেই, তাহলে ডি নেই, কার্বনের ডি নেই, অর্থাৎ এখানে কিন্তু এই লোন পেয়ারটা কিন্তু এর গঠনটাও আলাদা হবে। এটা কি হবে পিরামিডাল, CH3, তাহলে এই ইলেকট্রনটা অ্যাভেলেবল ফর ডোনেশন। সো ইট ইজ দ্য লেস, এটা নিশ্চয়ই লেস অ্যাসিডিক হবে এর থেকে। সো এটা অ্যান্সার। দেন এটা তো মনে রাখবে যে কার্বনের যত ফ্লুরেনের এইরকম CN বলি, তো CN হলে তার হেক্সাগন কটা হয়, অর্থাৎ ষড়ভুজ কটা হয় না, n/2 - 10। তাহলে হিসাব করো 60/2 কি 30, 30 - 10 কি 20, 20টা হেক্সাগন। আর করে তো 20টা নেই, তো 20টা পেন্টাগন, এটা মুখস্থ রাখবে। তো জাস্ট এইটা 20টা পেলেই আমার হয়ে যাচ্ছে। তো এটাও একেবারে সহজ, আমরা জানি একেবারে কমন প্রশ্ন। কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হয় না কেন? কারণ হাইড্রোলাইসিস হতে গেলে কার্বনকে কি করতে হবে, জলের লোন পেয়ারটাকে গ্রহণ করতে হবে। কার্বনের তো ফাঁকা ডি অরবিটাল নেই, তো ফাঁকা পি অরবিটাল নেই। কার্বন দেখবে যখন তার এস থেকে দুটো এসে এখানে ভরে যাবে পিতে, তো তার ফলে কি যখন Cl4 হচ্ছে তখন তো sp3 সংকরায়ন, এসে কটা দুটো ছিল আর পিতে ছিল দুটো ছিল, তাহলে এটা চলে এসে এই হয়ে গেল। এখানে পি আর নেই, ফাঁকা নেই, তাই ডিও নেই। কার্বনের তো ডি অরবিটাল নেই, মানে শেষ কক্ষে ডি অরবিটাল নেই, কারণ 2s এর কি ডি হয় না, তাই এখানে ইলেকট্রন নেবে না, বাকিগুলো ইলেকট্রন নেবে, তাই বিক্রিয়া হয়ে যাবে। একটা একটা ক্লোরিন ঢুকবে আর একটা ওইচ ঢুকবে, একটা একটা ক্লোরিন বেরোবে, একটা করে ওইচ ঢুকবে, তাই এটা সেটা হয় না। যাই হোক, আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বোঝার চেষ্টা করলে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি এরকম তোমরা প্রশ্ন পাঠিয়ে দিলে আমি তার উত্তর করে দিই, উত্তর বুঝিয়ে দিই। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।